শুভ সন্ধ্যা, my friends. Am I audible and visible? Am I audible and visible, my friends? Yes, I am audible and visible. Let me start today. Let me start. I am audible and visible. আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাবলিক র্যালিজ। এই বড় বড় মিছিল, কলকাতার বুকে বড় বড় মিছিল, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ক্যারেক্টারটা এবং পারপাসটা কীভাবে পাল্টে যায়, কীভাবে পাল্টে যায়। এই পাবলিক র্যালিজ, ম্যাসিভ র্যালিজগুলো সময়ের প্রেক্ষাপটে ওয়েস্ট বেঙ্গলে কীভাবে পাল্টে গেছে, এটা নিয়ে একটু কথা বলবো। আজকে আমি 1946-45-46-এর সময়কার দুটো পেজ আমি আপলোড করেছি। একটা আপলোড করেছি 1946-এর 23 জানুয়ারি কলকাতার মাটিতে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালনের ছবি। এটা হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের আর্কাইভাল ডকুমেন্টস থেকে। INA veterans, INA volunteers formed an impressive part of the 2-mile long procession taken out on Wednesday in celebrations of Netaji Subhash Bose's birthday in Calcutta. এই একটা ছবি দিয়েছি, আর এটা দিয়েছি যে 1945-এর নভেম্বরে INA রেড ট্রায়াল ইন রেড ফোর্ট যখন শুরু হলো, সারা ভারতবর্ষে গণবিক্ষোভ শুরু হলো, এবং সেই গণবিক্ষোভের যে পরিমাণটা ছিল, যে তাপমাত্রাটা ছিল, ইউনিক ইন দ্য ব্রিটিশ ইন্ডিয়ান হিস্ট্রি। এরকম উত্তপ্ত গণবিক্ষোভ ব্রিটিশ কখনো দেখেনি। নেতৃত্বহীন, নেতৃত্বহীন, নেতৃত্বহীন জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। আর তারই পরে কলকাতার রাস্তায় বিক্ষুব্ধ যুব ছাত্রদের উপরে ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ মিলিটারি গুলি চালায়, বহু মানুষ রাস্তায় খুন হয়। সেই ডকুমেন্টটা আমি আজকে হাতের কাছে পেলাম না, পরে দেব। আর তারই এক মাসের মধ্যে যখন রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি শুরু হলো, বিদ্রোহ শুরু হলো, এবং রয়্যাল ইন্ডিয়ান নেভির মিউটিনিটা শুধু মনে রাখতে হবে ভারতবর্ষের পোর্টগুলোতে নয়, শুধু বোম্বে, চেন্নাই, কলকাতা তাই নয়, একদম আরব ল্যান্ড থেকে ভারতবর্ষের কোস্ট, ওয়েস্ট কোস্ট, ইস্টার্ন কোস্ট, সাউথ থেকে আপ টু সিঙ্গাপুর, এই সব কিছুতে টোটাল প্রায় অনেক বহু লক্ষ ভারতীয়রা এই নেভিতে কাজ করত। এর পরিমাণ, কারণ তখন টোটাল ব্রিটিশ আর্মিতে প্রায়
লাখের কাছে, 30 লক্ষের কাছে ভারতীয় সার্ভিস করত, আর জয়েন করেছিল। এবং নেভিতে বেশ বড় সংখ্যায়, সংখ্যাটা মনে আসছে না আমার এখন, এরা সব বিদ্রোহ করেছিল এবং বোম্বেতে জনগণ সেই বিদ্রোহে সমর্থন করেছিল। সেই গণবিক্ষোভে ব্রিটিশ পুলিশ এবং ব্রিটিশ মিলিটারি গুলি চালিয়েছিল। শুধু এই পেজটাও দিয়েছি আমি, আমাদের পত্রিকা ক্যালকাটা 26 ফেব্রুয়ারির পেজটা উল্লেখ করেছি। 270 ডেড ইন দ্য 3 ডে বোম্বে আনরেস্ট, শুধু বোম্বে শহরেই 270 ডেড ইন দ্য 3 ডে বোম্বে আনরেস্ট। তখনও জনগণ মিছিল করত, বিক্ষোভ দেখাতো দাবি দেওয়া নিয়ে। তো সেখানে একটা স্যাক্রিফাইস ছিল, একটা পারপাস ছিল। কিন্তু এই ইতিহাসের পাতার এই গ্লোরিয়াস পেজগুলো আমরা ভুলে গেছি। সৌরভ মণ্ডল, গুড ইভিনিং স্যার, হোপ আই এম অডেবল। সেই গৌরবময় ইতিহাস, দেশপ্রেমের গৌরবময় ইতিহাস, যেখানে মানুষ শয়ে শয়ে প্রাণ দিয়েছে কোনো রকম হিসেব নিকেশ না করে, সেই পাতাগুলো ভুলে গেছি আমরা। মনে রাখতে হবে, আমরা ভুলে গেছি। ভুলে গিয়ে কি করছি এখন? আমরা কতগুলো ফলস ন্যারেটিভকে এখন পুজো করছি। আমি আজকে আলোচনা করব এই ফলস ন্যারেটিভগুলো কীভাবে আমরা পুজো করছি। পলিটিক্যাল পার্টিসগুলো তার পলিটিক্যাল অ্যাজেন্ডাতে কীভাবে ফলস ন্যারেটিভগুলো নিয়ে পুজো করছি। আজকের এই বক্তব্যের প্রেক্ষাপট হচ্ছে 21শে জুলাইয়ের টিএমসিপির ইয়ারলি এই যে ফাংশনটা, এটা কিন্তু সেই তাকে কেন্দ্রে রেখে আমি বাংলার জনগণের মানসিকতায় কি বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, বিষাক্ত বিষ প্রবেশ করেছে, চিন্তার মধ্যে অধঃপতন ঘটেছে, সেটাই পরপর দেখব। মনে রাখতে হবে, যদি মানুষের মননে যদি ভালো জিনিস হারিয়ে যায়, তার গ্লোরিয়াস পেজগুলো হারিয়ে যায়, তো সেখানে প্রবেশ করবে কিছু আগাছা। আপনার বাগানে যদি ভালো গাছ যদি না লাগান, না নারিশ করেন, সেখানে আগাছা জন্মাবে। বাংলার জনগণের মনের মধ্যে থেকে ইতিহাসের পাতাগুলো মুছে গেছে, মুছিয়ে ফেলা হয়েছে। সত্যিকারের বীরেদের, সত্যিকারের ত্যাগীদের, সত্যিকারের দেশপ্রেমিকদের নাম মুছে ফেলা হয়েছে এবং মুছে ফেলার জন্যে সেখানে কিছু মিথ্যে গল্প গজিয়ে উঠেছে, সেগুলো প্রপাগেট করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টি তার পারপাসে সেগুলো প্রপাগেট করে, তাদের এজেন্ডাতে প্রবেশ করে, যাতে সেজন্য আজকে বাঙালি, পশ্চিমবাংলার বাঙালি, তার যে জাতিসত্তা, তার যে জাত্যাভিমানটা হারিয়ে গেছে, তার ইতিহাস ঐতিহ্য সে ভুলে গেছে, সে কতগুলো মিথ্যে কাহিনীর উপর দাঁড়িয়ে আছে। যদি ভালো সত্য, সংস্কৃতি, ভালো ন্যারেটিভ না থাকে, সেখানে খারাপ মিথ্যা কাহিনী ন্যাচারালি ডমিনেট করবে। তাই হচ্ছে আজকে। আর ইফ ইউ ফেল টু ওয়ার্শিপ এ অনেস্ট ট্রু হিরোজ অ্যান্ড হিরোইন্স অফ ইউর ওন নেশন, you will be bound to worship some false heroes. তোমরা কতগুলো বাজে লোককে ওয়ার্শিপ করতে বাধ্য হবে, and those are scoundrels and lumpens. এটা দুর্ভাগ্য। আমরা অনেক মিথ্যা নায়কদের পূজা করছি, অনেক মিথ্যা কাহিনীকে মহান বলে পূজা করছি। আমি এবার আসছি, আমি কয়েকটা জায়গাতে আমি আজকের এই ঘটনার, দেখুন আজকের এই ঘটনা যেটা হচ্ছে, এই যে 21শে জুলাইটা কি ছিল, অ্যাকচুয়ালি কি ছিল, হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি ইন 1993। তখন মমতা ব্যানার্জি কংগ্রেসের যুব সেলের সভানেত্রী,
তিনি ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানের। সেই মহাকরণ অভিযানের মূল কি, হোয়াট ওয়াজ দ্য মূল এজেন্ডা, কি ছিল, মূল দাবিটা কি ছিল, মূল দাবিটা কি ছিল, মূল দাবিটা কি ছিল সেই সময়, মূল দাবিটা কি ছিল? দেখুন, মূল দাবিটা ছিল সেই সময়কার সাংবাদিক যিনি আই উইটনেস, তরুণ গোস্বামী, খুব প্রবীণ সাংবাদিক। আজকের পুরনো কাগজ দেখলে, ওই সময় আর্কাইভাল ডকুমেন্টস দেখলেই বুঝতে পারবেন, যদি না দেখে থাকেন। আজকে দি স্টেটসম্যানসের আর্টিকেল অ্যান আই উইটনেসেস অ্যাকাউন্ট বাই তরুণ গোস্বামী কি ছিল? 1993 21 এই জুলাই কি ছিল সেটা? যুব কংগ্রেসের অভিযান। মূল দাবি কি ছিল? যে সিপিএম পশ্চিম বাংলায় রাজত্ব করছে ফলস ভোটারের সাহায্যে। ফলস ভোটার, সে সময় কোনো ভোটার কার্ড ছিল না। ফলস ভোটারের লক্ষ লক্ষ ফলস ভোটার কার্ড আছে। জানেন আপনারা, পার্লামেন্টেও মমতা ব্যানার্জি চিৎকার করেছে যে সিপিএম পশ্চিম বাংলায়, ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ লোকেদের আনিয়ে ফলস ভোটার বানাচ্ছে রেশন কার্ড দিয়ে, এবং তারা ভোট দিয়ে সিপিএমকে জয়ী করছে। এইগুলো বাতিল করতে হবে, এই তো ছিল মূল দাবি সেদিনের। এবং এবং ভোটার নতুন সেই ফলস রেশন কার্ড বাতিল করে ভোটার কার্ড নিয়ে আসতে হবে, রিয়েল আইডেন্টিটি কার্ড। এই তো দাবি ছিল। আজকে দেখুন, আজকে মমতা ব্যানার্জির স্পিচের মধ্যে মূল বক্তব্যটা কি? আজকের মূল বক্তব্যটা কি? এটা ছিল, আমি ঘটনার ডেপথে যাচ্ছি না, কারণ এই ছিল মূল দাবি। এবার অশান্তি হয়েছে, বিক্ষোভ হয়েছে, গুলি চলেছে, গুলি চলেছে। গুলি কার নির্দেশে চলেছিল? উনিই বলেছিলেন, সেই সময়কার হোম সেক্রেটারি মনীশ গুপ্তের নির্দেশে। জ্যোতি বোস মনীশ গুপ্তকে নির্দেশ দিয়েছে, মনীশ গুপ্ত নির্দেশ দিয়েছে, সেই মতো গুলি চলেছে। ঠিক আছে, তাহলে মনীশ গুপ্ত, এই মনীশ গুপ্ত যখন মমতা ব্যানার্জি 2011 সালে মুখ্যমন্ত্রী হয়ে এলেন, তখন এই মনীশ গুপ্তকে উনি এমএলএ করে জিতিয়ে এনে কেন বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন? কিসের প্রেম? তার ভাষায় যে খুনি, তাকে উনি মন্ত্রী করলেন কেন? আর জ্যোতি বসু যে জুডিশিয়াল কমিশন তৈরি করেছিল, তার রিপোর্টটা কিভাবে হারিয়ে গেল, সে নিয়ে উনি কথা বলেননি তো কখনো। ইভিন এই যে মুখ্যমন্ত্রী হয়ে উনি এই ঘটনা নিয়ে নিজে একটা কমিশন বসিয়েছিলেন রিটায়ার্ড হাইকোর্ট জাজকে দিয়ে, সেই কমিশন রিপোর্টটা উনি কখনো ডিসক্লোজ করেননি কেন? আর যে গন্ডগোলের সময় নিজে উনি উপস্থিত ছিলেন, সেই কমিশনে নিজে ডিপোজ করেননি কেন? এই প্রশ্নগুলো আসছে। মনীশ গুপ্তের প্রতি কি এমন ভালোবাসা, যার নির্দেশে গুলি চলেছিল, সেই খুনিকে আপনি মন্ত্রী করলেন কেন? না, অ্যাকচুয়ালি আপনার ইনার এজেন্ডা কি ছিল? ইনার এজেন্ডাটা কি ছিল? এবার একটা জিনিস, এ নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, হোয়াট ওয়াজ ইউর রিয়েল এজেন্ডা? রিয়েল এজেন্ডা। আরেকটা জিনিস, যখন এই ঘটনা ঘটেছিল 1993-তে, ছিলেন আপনি কংগ্রেসের লোক, অর্থাৎ সিপিএম এর পুলিশের গুলিতে কংগ্রেসের লোক খুন হয়েছিল, তারা এটা সেলিব্রেট করবে তো কংগ্রেসের লোক, তার তো কিছু করে না, আপনি সেটা হাইজ্যাক করেছেন, ঠিক আছে।
তাহলে আপনার তো এই মঞ্চ থেকে, শহীদ মঞ্চ থেকে যদি গালিগালাজ কাউকে করতে হয়, সেটা সিপিএম কে করবেন আপনি। তা তো করেননি আপনি কখনো। আপনি গালিগালাজ রেগুলারলি করেন বিজেপিকে। কংগ্রেসের পুলিশ মারলো সিপিএম কে, কংগ্রেসের পুলিশ মারলো, সিপিএম এর পুলিশ মারলো কংগ্রেসের লোককে। তৃণমূল করছে অনুষ্ঠান, আর অনুষ্ঠান মঞ্চে আপনি নৃত্য করতে করতে গালিগালাজ করছেন কাকে? বিজেপিকে। পিকুলিয়ার না? এবং আপনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আপনি আজ কি বলছেন? আমি সেদিন কি বলেছি সেই মঞ্চে, আপনি দাবি ছিল পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ ফলস ভোটারকে দূর করতে হবে, ফল রেশন কার্ডগুলো বাতিল করতে হবে, ভোটার কার্ড তৈরি করতে হবে, ভোটার লিস্ট সংশোধন করতে হবে। আর আজকে আপনি কি বলছেন? সেই আপনি, যে আপনি বলতেন যে ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ ফলস লোক এসে গেছে, আজকে আপনি উল্টো বলছেন না, কেউ আসেনি, সব এপার বাংলার বাঙালি। বাংলা ভাষায় কথা বললেই সবাই এপার বাংলার বাঙালি। আপনার স্ট্যান্ড দেখুন। আপনি আজকে এপার বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে আপনি ফলস ভোটার দেখতে পাচ্ছেন না। তার কারণ সিপিএম যে কায়দায় লক্ষ লক্ষ ফলস ভোটার তৈরি করেছিল, আপনি সেই কায়দাটাই কন্টিনিউ করছেন এখন আরো বৃহত্তরভাবে। আপনি রোহিঙ্গাদেরও নিয়ে এসছেন, যারা সুদূর বার্মা মুলুকের লোক, তাদেরকেও নিয়ে এসে আপনার ভোটার ব্যাংক আপনি স্ফীত করেছেন। সিপিএম এর তৈরি করা পদ্ধতি আপনি খুব কাজের বলে নিজে ব্যবহার করছেন, এবং আজকে আপনি বিজেপিকে গালিগালাজ করছেন। কারণ বিজেপি সারা ভারতবর্ষ থেকে এই ফলস লোকেদের তাড়াতে চাইছে, তাড়াবার জন্যে একদম সাংবিধানিক পথেই এগোচ্ছে। এই হচ্ছে আমার দ্বিচারিতা, এই হচ্ছে দ্বিচারিতা আপনার। আপনি তখন কিরকম, আজ কিরকম। এবার আসছি আমি আরেকটা জায়গাতে। এবার 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 হারিয়ে যাওয়া যে কমিশনের রিপোর্টগুলোতে কি লেখা আছে, সেদিনের যারা ছিল আন্দোলনকারী, 1993 21শে জুলাইয়ের আন্দোলনকারী, তারা খুব সুস্থভাবে আন্দোলনটা করেনি। তারা ভাঙচুরি করে, তারা ছিল মদ্যপ লম্পট। এটা মনীশ গুপ্তদের রিপোর্টেই আছে। মনীশ গুপ্ত ওই সালে হাইকোর্টে এফিডেভিট করেছিল, এই লোকগুলো ছিল মদ্যপ লম্পট এবং সমাজ বিরোধী। এটা এফিডেভিট, এটা এটা মমতা ব্যানার্জির বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্তের এফিডেভিট ইন দ্য হাইকোর্ট। সেই লোকটাকে আপনি বিদ্যুৎ মন্ত্রী করলেন। আপনার গোপন অভিসন্ধিটা কি? আপনি কি পারপাস সার্ভ করলেন? এবার আসছি অন্যদিকে। এবার আমি আসব, হ্যাঁ, এবার আসবো আমি ক্যারেক্টার। ভারতবর্ষের, আমি পশ্চিমবাংলা নিয়ে কথা বলতে শুরু করেছি। পশ্চিমবাংলায় এই যে পাবলিক প্রসেশনস, পাবলিক ম্যামথ গ্যাদারিংসের এই যে বড় বড় মিছিল মিটিংগুলো হচ্ছে, ক্যারেক্টারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। 1945-46-এ মানুষ মিছিল করেছে, দুটো ছবি দিয়েছি। 1946 23শে জানুয়ারি কলকাতার রাস্তায় নেতাজির জন্মদিনে 2 মাইল লম্বা প্রসেশন, সেখানে আইএনএ ভেটারান্সটাও জয়েন করেছে। আর একটা জায়গায় পেজ দিয়েছি বোম্বেতে, সেই সময় শুধু 3 দিনে নেভাল মিউটিনির পক্ষে যখন জনগণ দাঁড়িয়েছে, 270 জন 3 দিনে ব্রিটিশ পুলিশের এবং মিলিটারি গুলিতে খুন হয়েছে। সেইগুলো আমরা ভুলে গিয়েছি। আমরা কতগুলো ফলস ন্যারেটিভকে নিয়ে এখন লাফাচ্ছি। অর্থাৎ ট্রু
দেশপ্রেমের যে স্টোরিগুলো, যে ইতিহাসগুলোকে আমরা ইরেজ করে দিয়ে আমরা কতগুলো মিথ্যা ইতিহাসকে পারপিচুয়েট করছি পাবলিকের মনের মধ্যে। এবং আমরা তো দেখেছি চোখের সামনে যে আপনি কি করে অ্যাসেম্বলির মধ্যে নিজে দাঁড়িয়ে থেকে আপনার লোকেদের দিয়ে ভাঙচুর করিয়েছেন। কোনো সভ্য দেশে অ্যাসেম্বলি হাউসে, পার্লামেন্ট হাউসে এভাবে নেতা নেত্রী ভাঙচুর করে না। এটা কোনো শুভ বুদ্ধিসম্পন্ন কোনো ডিসিপ্লিন নেতা নেত্রীর কাজ নয়। এটা খুব ডিস্ট্রাকটিভ কাজ, ডিস্ট্রাকটিভ কাজ। এবার আজকে আপনার যে হোল স্পিচ সারাদিনে, আমি ওইটার, আপনি তো দুদিন আগে দুর্গাপুরে প্রধানমন্ত্রী মোদিজি যে বক্তব্য রেখেছেন সেটার কাউন্টার করেছেন, ওগুলো তো কাউন্টার করেছেন। দুজন কথার মধ্যে, কথার ভঙ্গির মধ্যে তফাৎটা দেখবেন আপনি, তফাৎ জনগণ দেখেছে, তফাৎ দেখেছে। মোদিজির ভাষণ শুনেছে লোকে, আপনার ভাষণও শুনেছে লোকে, তফাৎটা কোথায়? মোদিজি দুর্গাপুরের বক্তব্যে কি কি রেখেছেন? বক্তব্য রেখেছেন যে একদম তিনি পরিষ্কার অভিযোগ করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওপার বাংলা থেকে ইনফ্লেশনকে হেল্প করেছে এবং তাদেরকে ফলস রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব পাইয়ে দিয়েছে। কারণ এইগুলো সব গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের মেশিনারি করে দেয়। কারণ এগুলোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট মেশিনারি এখানে নেই। কারণ এগুলো করতে গেলে প্রথম যেটা লাগে একটা বার্থ সার্টিফিকেট, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, একটা ক্যারেক্টার সার্টিফিকেট, একটা রেশন কার্ড, এগুলো সব স্টেট মেশিনারি করে দেয় এবং তারপরে অটোমেটিক্যালি স্টেপ বাই স্টেপ এগুলো হয়ে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গা থেকে এক পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী একা প্রায় 400 জনের বার্থ সার্টিফিকেট তৈরি করে দিয়েছে। এটা তো ধরা পড়েছে, ধরা পড়েছে। এই হচ্ছে আপনার মেশিনারি। এবং তিনি বাংলায় তার স্পিচ শুরু করেছেন মা দুর্গা, মা কালী স্মরণ করে, এবং একটা জিনিস বলেছেন যে পশ্চিম বাংলায় এই মুহূর্তে কোনো রকম কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো ডেভেলপমেন্ট নেই। সেই জন্য এখানকার লক্ষ লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এবং পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক কত আছে বাইরে বিভিন্ন স্টেটসে, এটা আগে আমরা বুঝতাম না, এটা করোনার সময় বোঝা গেছে। কারণ সাইলেন্টলি সবাই গেছে, দের ইজ নো ডাটা। আর সেটা তো স্টেট গভর্নমেন্ট কখনো ডাটা রাখবে না বা দেখাবেও না, ডাটা ছিলও না। সেই সময় বোঝা গেছে কত, প্রায় 50 লক্ষের মতো মানুষ তখন ফিরে এসেছিল। দ্যাট ইজ দ্য, এবং তাহলে বুঝতে পারবে 50 লক্ষ প্লাস মানুষ পশ্চিমবাংলা থেকে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে আছে। এটা এখন হিসেব করা হচ্ছে, এটা প্রায় 70 লক্ষের কাছে। আর পশ্চিমবাংলায় কি শুরু হয়েছে? মোদিজি কি বলেছেন? সিন্ডিকেট রাজ আর গুন্ডা ট্যাক্স। ফলে কেউ এখানে কোনো ফ্যাক্টরি বা বিজনেস করতে আসবে না, এটা তো ফ্যাক্ট। আর পশ্চিমবাংলার এই গত 11 বছরে এমন কোনো অ্যাপয়েন্টমেন্ট, সেই স্কুল, প্রাইমারি স্কুল, এ তো সুপ্রিম কোর্টও বলেছে এখানেও এই যে এগুলো সিস্টেমেটিক করাপশন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, হাইকোর্টের ভার্ডিক্ট, এটা কোনো পার্টি বলছে না। করাপশন ইজ দেয়ার। কোটি কোটি টাকা এ নিয়ে, বহু কোটি টাকা এ নিয়ে বিজনেস হয়েছে, টাকা তোলা হয়েছে। এখন তো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে বিসিএস ক্যাডার থেকে আরম্ভ করে পুলিশ সব জায়গাতেই টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ইভিন কলেজ সার্ভিস কমিশনে অযোগ্য লোকেদের চাকরি দেওয়া হয়েছে। এই যে 2 লক্ষের মতো সিভিক ভলেন্টিয়ার, এটা সবাই তো পার্টির ক্যাডার, এটা ওপেন সিক্রেট, পার্টির ক্যাডার। এবার দেখুন, মোদিজি ভারতবর্ষের প্রথম নারী ডক্টর কাদম্বরী গঙ্গোপাধ্যায়ের স্মরণে কথা বলেছেন। বাঙালি এটা করেছেন। আর একটা জিনিস উল্লেখ করেছেন, কিভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের মধ্যে এক ল স্টুডেন্ট
রেপ্ট হয়েছে। উল্লেখ করেছেন কিভাবে যে বাংলায় কাদম্বরী গঙ্গোপাধ্যায় জন্মেছিল, সেই টুডে আই গট অ্যানাদার ইন্টারেস্টিং ক্লু ফ্রম সোর্সেস ওয়ার ইট ওয়াজ ডিসকাসড দ্যাট জেনারেল স্যাম মানেকশা হ্যাজ ডাইরেক্ট। ও, এবার আমি আসছি। এবার সেই ওয়েস্ট বেঙ্গলের আরজিকরের মতো একটা এশিয়ার ওল্ডেস্ট মেডিকেল কলেজ, প্রাইভেট ওল্ডেস্ট মেডিকেল কলেজ, তার ক্যাম্পাসের মধ্যে কর্মরত এক পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর রেপড অ্যান্ড মার্ডার হয়েছে, উল্লেখ করেছেন। আরেকটা জিনিস উনি বলে গেছেন, যেটা হচ্ছে যে এই যে মমতা ব্যানার্জি বিজেপিকে দোষ দিচ্ছে, নাকি বিজেপি রুল স্টেটসেই বাংলায় কথা বলা লোকেদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে তামিলনাড়ু পুলিশ, কর্ণাটক পুলিশ, কেরালা পুলিশ, তেলেঙ্গানা পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ, ওরা তো কেউ বিজেপি রুল স্টেট নয়। ওরা কাদেরকে ধরে তাড়িয়ে দিচ্ছে? কেন? কেন? এই কথাগুলো মোদিজি বহু ঘন্টা আগে বলে গেছেন। এগুলো মমতা ব্যানার্জি নিশ্চয়ই শুনেছেন। এই নিয়ে কিন্তু মমতা একটা কথা উত্তর করেননি, যে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর থেকে বাংলা ভাষাভাষী কিছু লোককে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে, ধরে একদম তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে পিক আপ করা হয়েছে। এগুলো তো কেউ বিজেপি রুল স্টেটস নয় এখানে। অর্থাৎ মমতা ব্যানার্জি একদম শুধু বিজেপিকেই টার্গেট করে এবং মিথ্যে আর্গুমেন্ট করে যাচ্ছেন, মিথ্যে কথা বলে যাচ্ছেন। এবার আমি আসছি, মমতা ব্যানার্জি আজকে স্পিচে কি বলেছেন, যে বর্ডার তো হচ্ছে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে, যদি কেউ ঢুকে থাকে সব দোষ তো সেন্ট্রাল গভর্নমেন্টের। ভাই, করিডোরগুলো যেমন শিলিগুড়ি করিডোর, আরো যতগুলো করিডোর আছে, করিডোরগুলোকে তার যে সিকিউরিটি দেখে স্টেট গভর্নমেন্ট। অল করিডোরসের সিকিউরিটি দেখে স্টেট গভর্নমেন্ট, নন সেন্ট্রাল গভর্নমেন্ট। সেইখান দিয়ে কি করে প্রবেশ করতে, তাহলে সেই দোষটা কে নেবে? আর এত বছর ধরেও সেন্ট্রাল গভর্নমেন্ট এতবার জায়গা চাওয়া সত্ত্বেও তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিএসএফ ফোর্সের জন্য জায়গা দাওনি। তারা কিনতে চেয়েছে টাকা দিয়ে, জায়গা দাওনি। কারণ তোমরা সিপিএম তার 34 ইয়ার্সের যে বহু মিলিয়ন মানুষকে ইনফিল্ট্রেট করিয়ে তার ভোটার ব্যাংক তৈরি করেছিল। আমি এইটাতে আসছি, আমি ইনফিল্ট্রেশনটাতে একটু পরে আসছি। এবং সেই মেকানিজম তুমি এখনো কন্টিনিউ করছো তোমার নিজের স্বার্থে। এবং তুমি আরো কি বলেছ, মোহনদাস করমচাঁদ গান্ধী আম্বেদকর বাঙালি, বা ডাবল ডাবল চাকরি। আর বারে বারে তুমি বলেছো বাঙালিদের তাড়াচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তো আর মায়ানমারের আরাকান অঞ্চলের বহু মানুষ বাংলায় কথা বলে, যাদেরকে রোহিঙ্গা বলা হয়, তারা তো বাঙালি হয়ে গেল না? ওপার বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলে, পৃথিবীর অনেক প্রান্তের মানুষ বাংলা ভাষায় কথা বলে, তারা তো বাঙালি হয়ে গেল না? বাংলা ভাষায় কথা বলে তো ওয়েস্ট বেঙ্গল অধিবাসী হয়ে গেল না? আর একটা কি বারে বারে বলছে, বিজেপি বাংলা বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী। হ্যাঁ, আসলে বুঝতেই পারছি। আপনার আইএএস আইপিএস দের প্রমোশন করার সময়, দেওয়ার সময় আপনি দেখে নেন অবাঙালি লোকগুলোকে সিলেক্ট করেন। ইউ প্রিফার নন বেঙ্গলিজ ফর প্রমোটেড পোস্ট অ্যান্ড কি পোস্ট। অ্যান্ড তোমার বাংলায় লোয়ার হাউস অর্থাৎ লোকসভাতে ইলেকশন তুমি 5 জন বাইরের লোককে নিয়ে এসছো, 5 জন। তুমি বাঙালি খুঁজে পাওনি। রাজ্যসভায় অনেক সময় বাইরের লোক যায়, কিন্তু লোকসভায় তুমি বাইরের লোক নিয়ে এসছো। এই তোমার বাংলা প্রেম। এবং সেই লোকগুলো বাংলায় কথা বলতে পারে না। এই তোমার বাংলা প্রেম। এবার
এবার একটা আমি এই যে ইনফিল্ট্রেশনের একটা ইতিহাসটা একটু একটু বলে নিই। আমি কেন টিএমসিপিকে টিএমসিপিএম বলি, আমি আগে বলেছি। সিপিআই সিপিআইয়ের পেছনে একটা রাশিয়ার ব্যাকিং ছিল। ইনিশিয়ালি সেকেন্ড গ্রেট ওয়ারের সময় এটা পুরোপুরি ফান্ডেড বাই দ্য ব্রিটিশ। ডিউরিং সেকেন্ড গ্রেট ওয়ার ফান্ডিং ওয়াজ বাই দ্য ব্রিটিশ ফর সিপিআই। যদিও এটা জন্ম হয়েছিল তাশখন্দে, বাট সেকেন্ড গ্রেট ওয়ারে ইট ওয়াজ আন্ডার দি কন্ট্রোল অফ দ্য গ্রেট ব্রিটেন অ্যান্ড ফান্ডেড বাই গ্রেট ব্রিটেন। পরে আফটার পার্টিশন অফ ইন্ডিয়া কমিউনিস্ট তারা আর প্রয়োজন মনে করেনি, রাশিয়া এটা কন্ট্রোল করত সিপিআই দীর্ঘদিন হলো। এবার আসছি আমি, এই সময় মনে রাখবেন, এই সময় যে আপনাদের যদি বাবা কাকারা কাছে জিজ্ঞাসা করবেন বা ঠাকুরদাদের কাছে, পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষে রাশিয়ান কতগুলো পত্র আসত, পত্রিকা আসতো, খুব ভালো দেখতে, খুব সুন্দর। সোভিয়েত ল্যান্ড, সোভিয়েত দেশ, এরকম বিভিন্ন বিভিন্ন ভাষায় বেঙ্গলে আসত। আমার বাবা ছোটবেলা দেখেছি একটা, জাস্ট একবার মাত্র 5 টাকা দিয়ে একটা ইয়ারলি সাবস্ক্রিপশন করেছিল, দেখলাম সারা জীবন ওটা, বহুদিন বহু বছর এটা এক নাগাড়ে এসেছে। ওদের খুব সুন্দর পত্রিকা, এবং ওই কাগজগুলো যা লেখা থাকতো মনে হতো সোভিয়েত দেশটা রাস্তাঘাট সোনা দিয়ে মোড়া, সোনা দিয়ে মোড়া। ওখানে কোনো দারিদ্র্য নেই, কোনো দুঃখ নেই, ওখানে কোনো খাদ্যের সংকট নেই। ওটা একটা স্বর্গ। মানুষের মনের মধ্যে কমিউনিস্ট ল্যান্ড মানে স্বর্গ, কমিউনিজম এসে যাওয়া মানে স্বর্গ এসে যাওয়া, মানুষের সব দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে, এই স্বপ্ন দেখানো শুরু হয়েছিল। এই স্বপ্ন দেখতে আমরা ভালোবাসতাম। আর তারপর এবং বাঙালি লক্ষ লক্ষ উদ্বাস্তু হয়ে আসা পার বাংলার বাঙালি হিন্দুরা এই কমিউনিজমে ভক্ত হয়ে গেল, যে ওইটা কমিউনিজমটা এসে গেলেই, কোনো একটা কমিউনিস্ট পার্টি দেশে এসে গেলেই, কমিউনিজম এসে গেলেই রুলে, শাসনে, তাহলে আমরা স্বর্গ পেয়ে যাব, সব দুঃখ দূর হয়ে যাবে, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। তারপর 64-এর দিকে ভাঙন হলো, 62-64-এর মধ্যে ভাঙন শুরু হলো সিপিআই থেকে সিপিএম। এই সিপিএম তৈরির পেছনে সব থেকে, ইয়েস চম্পা, সোভিয়েত দেশ আমার বাবা নিত, আমি ছোটবেলায় দেখেছি, পৃষ্ঠাগুলো খুব সুন্দর ছিল, মোটা মোটা পাতা, ভেরি বিউটিফুল। এগুলো নিয়ে আমরা খেলতাম এবং আমরা আমাদের খাতা এবং বইয়ের মলাট করতাম, ওগুলো পড়তাম না। এবার আসছি আমি, এবার সিপিএম, এই সিপিএম তৈরির পেছনে দেখছে রাশিয়া, দেখছে আমেরিকা বা চীন, এরা সব দেখছে যে সিপিআইকে দিয়ে কাজ করাচ্ছে, কারণ তখন ভারতবর্ষের ইন্টেলেকচুয়াল ক্লাস পুরো একদম সোভিয়েত পন্থী, সব কেজিবির এজেন্ট হয়ে গেছে। দেখবেন ওই সময়কার রেকর্ডস দেখবেন আপনি, মিত্রকেন আর্কাইভস দেখবেন, রাশিয়া থেকে রুবল আসছে, প্লুরালে বলে রুবলে, রুবলে, রুবেল থেকে রুবলে আসছে, ইন ল্যাক্স ফান্ডিং হচ্ছে, কমিউনিস্ট নেতাদের পকেটে যাচ্ছে, ইভিন নেহরু পরিবারের মধ্যে যাচ্ছে, গান্ধী নেহরু পরিবারের পকেটে যাচ্ছে। হ্যাঁ, সমস্ত কেজিবির এজেন্ট হয়ে গেছে। তখন চীন এবং আমেরিকা, আমি সহজ করে এক বাক্যে শেষ করি, কমিউনিস্ট পার্টি সিপিএম এর তৈরির পেছনে ব্যাকিং আছে প্যান ইসলাম, কতগুলো মুসলিম কান্ট্রি, আমেরিকা এবং চায়না। এরা এই সিপিএম এতগুলো শক্তির এজেন্ট, আমেরিকান ডিপ স্টেট, চায়না এবং মুসলিম কান্ট্রিগুলোর এতগুলো কান্ট্রি, প্যান ইসলামের ওরা বড় এজেন্ট। ওদের কাজেই দেখবেন আপনি, দেখবেন কমরেডদের সব ছেলেমেয়েরা বউয়েরা থাকে কিন্তু আমেরিকাতে। কমরেডদের অসুখ হলে কেউ চীন বা রাশিয়া যায় না, এক্সেপ্ট একজন গেছিল, সে মরে গেছে সেখানে। সবাই যায় ইংল্যান্ডে, প্রিফারেবলি আমেরিকাতে। তাদের মেয়েরা ছেলেমেয়েরা পড়াশুনো করে আমেরিকাতে,
আমেরিকাকে দিনরাত শ্রাদ্ধ করে, গালিগালাজ করে, এবং তাদের সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা থাকে আমেরিকাতে। এই হচ্ছে খেলা। সিপিএমের জন্ম হলো, সিপিএম এবার রাইজ করতে শুরু, কারণ সিপিএমের ফান্ডিংটা অনেক বেশি, এক্সটার্নাল ফান্ড অনেক বেশি। পশ্চিমবাংলায় সিপিএমের রাইজ শুরু হলো কিছু কংগ্রেসকে মেরে, কিছু ফরাল ব্লকের লোককে মেরে, কিছু আরএসপির লোককে মেরে। পশ্চিমবাংলায় কতগুলো জোনসের ছিল সিপিআইয়ের ডোমিনেন্স, কতগুলো জায়গাতে ফরওয়ার্ড ব্লকের ডোমিনেন্স, যেমন হাওড়া, পুরুলিয়া, এইসব জায়গাতে। ওদিকে নর্থ বেঙ্গল কতগুলো জায়গাতে আরএসপি, এই জায়গাগুলোতে ডোমিনেন্স ছিল। এইগুলোকে মেরে মেরে, ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, টাকার লোভ দেখিয়ে সব সিপিএমে কনভার্ট করা হলো। সিপিএম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সিপিএম আস্তে আস্তে, আরেকটা বলেছি, নেহরুর নির্দেশে বিসি রায়ের প্রচ্ছন্ন একদম লালন পালনে জ্যোতি বোস আস্তে আস্তে রাইজ করেছিল। খুব কায়দা করে পশ্চিমবাংলাকে কমিউনিস্টদের হাতে তুলে দেওয়া হলো। এবং পশ্চিমবাংলায় যদিও বামফ্রন্ট এলো, কিন্তু মূলত সেটা সিপিএম রুল ছিল। সিপিএমের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাকে তার নিজস্বতা, তার নিজস্ব ঐতিহ্য, তার কালচার, তার ইতিহাস, তার ধর্ম, তার নৈতিকতা, তার হেরিটেজকে একদম মুছে ফেলে তার নতুন গল্প, নতুন স্টোরিগুলোকে, ন্যারেটিভকে ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, তাই করেছে তারা। এবং আমরা স্বপ্ন দেখেছিলাম কমিউনিস্টরা আমাদের পশ্চিমবাংলায় এলে এটা স্বর্গ হয়ে যাবে, এবং হয়েছে। কীরকম হয়েছে? তারা এসে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বড় বড় সব শিল্প, ছোটোখাটো মাঝারি শিল্পগুলোকে তারা একদম লাল ঝান্ডা তুলে ধ্বংস করেছে। দে হ্যাভ কনভার্টেড ওয়েস্ট বেঙ্গল ইন্টু এন ইন্ডাস্ট্রিয়াল ডেজার্ট। পলিটিক্যাল পার্টিগুলোকে এবং স্কুল কলেজগুলোকে পলিটিক্যাল আগ্রা, এবং পুলিশের মধ্যে পলিটিক্স ঢুকিয়েছে, পুলিশের মধ্যে পলিটিক্যাল ইউনিয়ন তৈরি করিয়েছে, ভারতবর্ষে প্রথম। এটা নিয়ে আজকের মূল আলোচনা নয়, আমি সরে যাচ্ছি। এবার তফাৎটা কোথায়? তখন সিপিএম প্রতি বছর একটা করে, একবার কি দুবার ব্রিগেড ভরানো মিছিল করত। লক্ষ লক্ষ। ওদের সংগঠন, টাকা ছিল, ক্যাডার ছিল, টাকা থাকলে ক্যাডার হবে। এবং যুবকদের ওই কমিউনিজমের স্বপ্ন ছিল। কমিউনিজম এলেই, একটা কমিউনিস্ট পার্টি এলেই দেশের স্বর্গ এসে যাবে, সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। এবং এই স্বপ্নটা বেশি দেখতো আবার ওপার বাংলা থেকে রিফিউজিরা, কারণ তারা তো সব হারিয়ে এসছে, দুঃখের মধ্যে আছে। দে হ্যাভ লস্ট এভরিথিং, দে আর লস্ট দেয়ার কালচার, ল্যান্ড, মাদারল্যান্ড, হোমস, এভরিথিং। স্বপ্ন কমিউনিজম এলেই স্বর্গ এসে যাবে, সব দুঃখ দূর হয়ে যাবে। এই হয়েছে। সিপিএম পার্টির ক্যাডারদের পকেট ভারী হয়েছে। তাদের ছেলেমেয়েরা বিলেত গেছে, আমেরিকা গেছে, আর এপার বাংলায় প্রাইমারি থেকে ইংলিশ তুলে দেওয়া হয়েছে। কম্পিউটারকে ঢুকতে দেয়নি, আইটি সেক্টর গড়তে দেয়নি। এসব হয়েছে। নিজেদের কিন্তু স্বার্থ ঠিক রক্ষা হয়েছে। এবার কি হয়েছে? হ্যাঁ, প্রতি বছর একটা থেকে দুটো ওরা ব্রিগেডে বিশাল ম্যামথ মিটিং করত। সারা বাংলা থেকে, সাউথ বেঙ্গল, ওয়েস্টার্ন পার্ট, জঙ্গলমহল, নর্থ বেঙ্গল, মিডল বেঙ্গল থেকে হাজারে হাজারে বাসে করে ওরা ট্রেন ভরে লোক নিয়ে আসতো। যে ম্যামথ মিটিং, 10 লাখ, 15 লাখ, 20 লাখের মিটিং। এবং মনে হতো যেন বিপ্লবটা করতে যাচ্ছে, এবং ওরা সেই ময়দান থেকে ফিরে আসবে, সব বিপ্লব নিয়ে ফিরে আসবে, বিপ্লবের বন্যায় দেশ ভরে যাবে। এই দিন, এই 34 ইয়ার্স, কেন ওদের 34 ইয়ার্স চলেছে, তারও আগে প্রায় 10 বছর এই জিনিস, প্রায় 44 ইয়ার্সই নাটক করে গেছে। বিপ্লব আর আসেনি পশ্চিমবাংলায়, বিপ্লব আসেনি। এবং পশ্চিমবাংলায় প্রাইভেটাইজেশন, সিপিএম যেটা বলে যে সব কেন্দ্রীয় সরকার সব প্রাইভেটাইজ করে দিচ্ছে, পশ্চিমবাংলায় একটা উদাহরণ দিই, একটা ঘটনা বলি। কলকাতা শহরের বিদ্যুৎ
ডিস্ট্রিবিউশন ছিল গভর্নমেন্টের কন্ট্রোলে। জ্যোতি বসু প্রথম গোয়েঙ্কাদের দিল টু ডিস্ট্রিবিউট ইলেকট্রিসিটি টু দ্য হাউসেস, প্রাইভেট হাউসেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গোয়েঙ্কারা এন্টার ইনটু দিস ডিস্ট্রিবিউশন। এখানে একটা খেলা আছে, ভালো খেলা আছে, ভালো কাটমানির খেলা আছে। এবং গোয়েঙ্কারা যখন এলো, ইলেকট্রিসিটির দাম বাড়তে শুরু করলো। সেগুলো অনেকে জানেন ভালো করে। এই সময় মমতা ব্যানার্জি চিৎকার করে উঠেছিল, প্রাইভেটকে কেন দেওয়া হলো, কেন দাম বাড়লো। এই আন্দোলনটা উনি করছেন এমন সময় মমতার দেবীর কাছে একটা খবর এলো, গোয়েঙ্কা ওনার সঙ্গে দেখা করতে চান। ইয়েস, সেই দেখা হয়েছিল। গোয়েঙ্কা নিজে কালীঘাটের মমতা দেবীর বাড়িতে গিয়ে দেখা করেছিল, দেখা হয়েছিল। সেই দেখা হয়েছিল এবং আন্ডারস্ট্যান্ডিংও হয়েছিল, বোঝাপড়াও হয়েছিল। তার পরের দিন থেকে যতদিন বামেরা ছিল, কোনোদিন ইভিন মমতা 11 বছর ক্ষমতায় এসে এ নিয়ে একটা কথা বলেনি। ইলেকট্রিসিটির দাম যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি, এই নিয়ে কখনো মমতা ব্যানার্জি কথা বলে না। তার কারণ আন্ডারস্ট্যান্ডিং, কিছু কিছু মতে ওদিন আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে 21শে জুলাইয়ের যে ফাংশনটা হবে, তার ডিম ভাতের যে খরচটা একটা বড় অংশ গোয়েঙ্কা দেবে। তখনই আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই সময় 2.5 কোটি টাকা দেওয়া হবে প্রতি বছর এই ফাংশনের জন্য। সেটা এখন বেড়ে নিশ্চয়ই 3-4 কোটি হয়ে গেছে, কারণ এই 21শে জুলাইয়ের প্রোগ্রামের জন্য মিনিমাম 14-15 কোটি টাকা খরচ হয়, অ্যাজ পার এস্টিমেটস অফ ডিফারেন্ট এক্সপিরিয়েন্সড পারসনস। এবার আসছি আমি আজকের, সেদিনেও দেখতাম আজকের এই যে মিছিলগুলো গেল বিভিন্ন বেঙ্গলের প্রান্ত থেকে, প্রচুর খরচ, ইন ক্রোডস। পেরিফেরিতেও ক্রোডস অফ রুপিজ খরচ হয়, সেন্ট্রাল গভর্নমেন্টকেও কোটি কোটি খরচ করে, বিপুল এত মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, থাকার ব্যবস্থা করা। এ তো কারো বাবার পকেট থেকে আসে না, কিন্তু জায়গা থেকে আসে। আলটিমেটলি জনগণের টাকা, এটা জনগণের টাকাটা। যেমন গোয়েঙ্কারা আমাদের টাকা মারছে ইলেকট্রিসিটি ফেয়ার হাইক করে, সেই টাকার একটা অংশ এখানে দেয়। এরকম এই হচ্ছে খেলা চলে। এবার আসছি আমি এই কমিউনিস্টদের এই যে মিছিল, ব্রিগেডে লক্ষ লক্ষ যুগ যেত। ওরা কি ওরা কি কেউ ওরা কি কেউ মিছিলে নেতাদের বক্তব্য শুনতো? কেউ শুনতো না। ওরা 5 মিনিট থেকে ওরা চলে যেত আলিপুর জুর দিকে, বা হাওড়ায় বোটানিক্যাল গার্ডেনের দিকে, বা ময়দানে, বা অন্য কোথাও গিয়ে কলকাতা শহরটা দেখে চলে আসতো। ওই বাসে করে চলে আসতো। যাতায়াত এবং খাওয়ার খরচটা এটা ফ্রি ছিল। একই জিনিস আজকেও। তবু একটা জিনিস বলবো, সেই যুগে সিপিএম একটা অর্গানাইজড পার্টি ছিল, ওদের ক্যাডাররা লাম্পট্য করতো না, মদ খেয়ে রাস্তায় বেলেল্লাপনা করতো না, মোটামুটি ডিসিপ্লিনের মধ্যে ছিল। কিন্তু এখন এগুলোও যোগ হয়েছে। আজকে দেখবেন আজকের ঘটনায় রাস্তায় ওরা মদ খেয়ে বেলেল্লাপনা করেছে। কলকাতার বিধান সরণির উপরেই ওরা নর্থ থেকে যখন সাউথে এসেছে সে বেলেল্লাপনা করেছে। ইভিন নিউ টাউনের ইকো পার্কে একদম গেট টপকে ভেতরে ঢুকেছে বেআইনিভাবে। কলকাতার বিভিন্ন পার্কে ব্যারিয়ার, যে বাউন্ডারি টপকে গেছে, লাফিয়ে ঢুকেছে, এইসব কাণ্ড করেছে, এইসব কাণ্ড করেছে, লাম্পট্য করেছে। লাম্পট্য আর তো যেটা নাকি শহীদ দিবস, শহীদ দিবসে পাগলু ড্যান্স হয়েছে, মদ খেয়ে নাচ হয়েছে। বাংলার সংস্কৃতি একদম অধঃপতনে গেছে, একটা নোংরামি চূড়ান্ত পর্যায়ে গেছে। এবার আসছি আমি অন্য একটা জায়গায়। হ্যাঁ, একটা কাহিনী বলে আমি চুপ করে যাব। কাহিনীটা হচ্ছে এই, ওটা মজার কাহিনী। যেমন এই যে যেমন এখন এখন যেমন একটা 21শে জুলাইয়ের প্রোগ্রাম হচ্ছে ডিম ভাত, ডিম ভাত, খুব ভালো প্রোগ্রাম, ডিম ভাত প্রোগ্রাম। কমিউনিস্টদের ব্রিগেড ভরানোর মিছিলে একটু ভালো খাওয়ানো হতো, অনেক ভালো খাওয়ানো হতো, মাছ টাছ খাওয়ানো হতো, চিংড়ি, ভেটকি, এ সমস্ত হতো। 1 বছরের একটা ঘটনার একটু 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 এটা খুব পপুলার হয়েছিল, সত্যি কি মিথ্যা আপনারা জাজ করুন।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল লক্ষ লক্ষ লোক সামনে বসে আছে, মঞ্চে জ্যোতি বসু এবং নেতারা বসে আছেন। আর যেহেতু বড় সংগঠক সুভাষ চক্রবর্তী, উনি মঞ্চে এপাশ ওপাশে দৌড়ঝাঁপ করছেন। তো হঠাৎ জ্যোতি বসুর ইচ্ছে হলো একটু জানতে যে সুভাষ, তুমি আজকে আমরা জনগণকে কি পড়াবো, মানে কি বলবো, কি? তো কি না, তোমরা জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করছেন যে আজকে তুমি ওদের খাওয়ার কি ব্যবস্থা করেছো, কি খাওয়ার ব্যবস্থা করেছো? তো সুভাষ চক্রবর্তী বলছে মাছ ভাত, মাছ ভাত। আর যে মাইক্রোফোনে দাঁড়িয়ে আছে সে চিৎকার করে বলছে প্যারালালি, মার্ক্সবাদ, মার্ক্সবাদ। জ্যোতি বোসকে সুভাষ চক্রবর্তী বলছেন মাছ ভাত, মাছ ভাত। উনি ওই প্রশ্ন করেছেন কি খাওয়ানো হবে। ঠিক পাশ থেকে যিনি মাইক্রোফোন, জনগণকে যিনি কন্ট্রোল করছেন মাইক্রোফোন থেকে, মার্ক্সবাদ, মার্ক্সবাদ। এই মাছ ভাতটাই ছিল মার্ক্সবাদ। আর এবার জ্যোতি বোস জিজ্ঞাসা হচ্ছে সুভাষকে কি মাছ খাওয়াবে? পাবদা, পাবদা। মাইক্রোফোন থেকে চিৎকার করে বলা হচ্ছে প্রাবদা, প্রাবদা। প্রাবদা মানে সে যুগে প্রাবদা ছিল কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের, সিপিএসইউর মুখপত্র, মাউথপিস। খুব গ্লোবালি এই প্রাবদাটা খুব চলত, সোভিয়েত মুখপত্র। প্রাবদা, 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 আসলে পাবদা। কমিউনিস্ট পার্টির এই চরিত্রে হচ্ছে এই মাছ ভাতটা ছিল হচ্ছে মার্ক্সবাদ, আর প্রাবদা ছিল পাবদা। আমি আজকে শেষ করছি শুধু। আর এ হচ্ছে 1945-46 আমাদের জনগণ কি নিয়ে মিছিল করত, তারপর কমিউনিস্টদের পাল্লায় পড়ে মিছিলের চরিত্র কীভাবে চেঞ্জ হলো। এখন টিএমসিপির সময় কি মিথ্যে একটা স্টোরিকে নিয়ে তার পার্টির এজেন্ডা বানানো হলো। এবং 93-তে যখন প্রথম মিছিলটা হয়েছিল যে উদ্দেশ্যে, তখন উদ্দেশ্য ছিল যে পশ্চিমবাংলার ভোটার লিস্টকে কারেকশন করতে হবে, সমস্ত ফলস ভোটারদেরকে তাড়াতে হবে, ভোটার কার্ড তৈরি করতে হবে। সেই মমতা ব্যানার্জি এখন কেন্দ্রের সাংবিধানিক যে কাজকে বাধা দেওয়ার জন্য এখন সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন। এবং আজকে মমতা ব্যানার্জির পুরো স্পিচের মূল বক্তব্যই হচ্ছে পশ্চিমবাংলায় কোনো ফলস ভোটার নেই, সব বাংলাভাষী যতই কিছু আছে এখানে সবাই ওয়েস্ট বেঙ্গলের অকৃত্রিম নির্ভেজাল অধিবাসী, তারা যোগ্য ভোটার। অথচ চরম সত্য হল 71-এর পথে বাংলাদেশ তৈরি হওয়ার পরে ওপার বাংলা থেকে ভারতবর্ষে খুব মিনিমাম 40 মিলিয়ন, মানে 4 কোটি হয়েছে ইনফিল্ট্রেশন। সিপিএমের 34 ইয়ার্সে মূলত প্রবেশ করেছে ওপার বাংলার বাংলাদেশিরা, আর এর সময় সেটা প্লাস রোহিঙ্গারা প্রবেশ করেছে। এটা একটা বিপুল ফান্ডিং। মনে রাখবেন এই যে ইনফিল্ট্রেশন, ইট ইজ এ জয়েন্ট ভেঞ্চার, একটা ইন্টারন্যাশনাল একটা ভেঞ্চার। যেদিন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় চীন, আমেরিকা, পাকিস্তান এই তিনটে শক্তির নাক ঘষা খেয়েছিল, দম্ভ চূর্ণ হয়েছিল, এই তিনটে শক্তি সেদিন তারই পরে কনস্পিরেসি করেছিল আমেরিকান ডিপ স্টেট, চায়না এবং পাকিস্তান, যে ইন্ডিয়াকে দুর্বল করতে হবে, এবং সেটা বাই আর্মি, বাই ইনভেশন সম্ভব নয়, বাট বাই ইনফিল্ট্রেশন। এবং এই ইনফিল্ট্রেশনের প্রথম ইন্ডিয়ার মধ্যে পার্টনার হচ্ছে মেকানিজমের সিপিএম, এখন টিএমসিপি সেই রোলটা প্লে করছে। ওই জন্য টিএমসিকে বলি আমি টিএমসিপিএম, সেই মেকানিজম এটা চলছে একদম মেথডিক্যালি। বেঙ্গলের বিভিন্ন সরকারি দপ্তরকে একদম বলা আছে টু হেল্প all the infiltrators
to have their birth certificates false, ration cards, character certificates, residence certificates, everything. Naturally, automatically, the Aadhaar cards, PAN cards, and passports will be created. এই মেকানিজমটা চলছে। শুধু তাই নয়, একটা জিনিস বলে রাখি, আগেও বলেছি আমি, জেনারেল এস কে সিনহার নাম শুনেছেন আপনারা, বিখ্যাত নাম। হি ওয়াজ সাপোজ টু বি দ্য আর্মি চিফ অফ ইন্ডিয়া জেনারেল, কিন্তু যেহেতু খুব স্পষ্টবাদী ব্যক্তি ছিলেন, কংগ্রেস তাকে পছন্দ করতো না, তাকে টপকে এক জুনিয়রকে আর্মি চিফ করা হয়েছিল, সেজন্যে তিনি পদত্যাগ করেছিলেন। কিন্তু কাশ্মীরের মোস্ট ডেঞ্জারাস সময়ে, খুব ট্রাবলড সময়ে, কংগ্রেস গভর্নমেন্ট বাধ্য হয়ে এস কে সিনহাকে গভর্নর করে কাশ্মীরে পাঠাতে হয়েছিল টু সলভ দ্য প্রবলেমস। ঠিক আসামের মোস্ট টার্বুলেন্ট পিরিয়ডে হি ওয়াজ মেড দ্য গভর্নর অফ আসাম। হোয়েন হি ওয়াজ দ্য গভর্নর অফ আসাম, ওনার উপর একটা টাস্ক ছিল টু ডেলিভার এ মেমোরিয়াল স্পিচ। মেমোরিয়াল স্পিচটা কার নামে? বরদলৈ, গোপীনাথ বরদলৈ মেমোরিয়াল স্পিচ, ভারতরত্ন গোপীনাথ বরদলৈ মেমোরিয়াল স্পিচ দেওয়ার জন্য 1999-এ উনি একটা স্পিচ দিয়েছিলেন। স্পিচটা বহু পাতার, প্রায় 40-42 পাতার একটা স্পিচ। এই স্পিচটা ক্লাসিফাইড, এটা ক্লাসিফাইড। এই স্পিচটা আমি ক্লাসিফাইড হওয়া সত্ত্বেও আই গট এ কপি। এটা নিয়ে বহুবার বলেছি। এখানে একটা ডাটা হচ্ছে, উনি বলছেন এই ওনার ওটা স্পিচের বক্তব্য, মূল টেক্সটটা ছিল ডকুমেন্ট ধরে ধরে যে ওপার বাংলা থেকে 71-এর পরে হাউ মাচ ইনফিল্ট্রেশন হয়েছে ভারতবর্ষে, এবং কীভাবে আসাম এবং বেঙ্গলের বর্ডারিং স্টেটসগুলো ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, অ্যান্ড দোজ হ্যাভ বিকাম দ্য মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্টস, স্পেশালি 1999-এর। একটা জায়গায় উনি বলছেন, অনেক ডাটা আছে, একটা জায়গায় বলছেন যে অ্যাট দি এন্ড অফ দি বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের কয়েকটা ক্যাম্পে বিহারি উর্দুভাষী মুসলিমদের ক্যাম্পে টোটাল লোকসংখ্যা ছিল অ্যাবাউট 7 লাখ, একটা হিসেব 7 পয়েন্ট সামথিং ল্যাক্স। উনি বলছেন 99-এ বলছেন অ্যাজ পার সেন্সাস দেখা যাচ্ছে সেখানে আছে মাত্র 2 লাখ। অর্থাৎ 72 থেকে 99-এর মধ্যে যেটা বৃদ্ধি হওয়ার কথা, বৃদ্ধি হয়নি, বৃদ্ধি হওয়ার কথা এটা হয়তো আরও 10 লাখ হয়ে যাওয়ার কথা, কমেছে মাত্র 2 লাখ। তাহলে এই যে এত লক্ষ লোক কোথায় গেল? হিজ কনক্লুশন ইজ those have all entered into this West Bengal and Assam, all these things Urdu bhashi, and some has gone to Bihar and Jharkhand, all these areas Urdu bhashi. এবং ডাটা, বাংলাদেশের এই উর্দু ভাষী মুসলিমদের ক্যাম্পের ডাটা, সেন্সাস ডাটা, সেখান থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ লোক মিসিং হয়ে কোথায় গিয়েছে? they have entered into this India, and they are mainly in this West Bengal. আমি শেষ করব, সৌরভ মণ্ডল, they are the mainstream of the party. সৌরভ মণ্ডল, yes, mainstream, right? এবার আমি, আচ্ছা, সৌরভ মণ্ডল, মেন স্লোগান ওয়াজ ইনকলাব জিন্দাবাদ, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও কালো হাত। হ্যাঁ, বাড়ি বাড়ি থেকে রুটি আলুর দম কালেক্ট করা হতো। হ্যাঁ, এটা কিন্তু এটা মানতেই হবে, এটা সিপিএম কিন্তু এই মেথডটা দে আর মোর অর্গানাইজড। আমি তো বলি সিপিএম ওয়াজ এ পার্টি অফ অর্গানাইজড ক্রিমিনালস, টিএমসিপি ইজ এ পার্টি অফ ডিসঅর্গানাইজড ক্রিমিনালস। বাড়ি বাড়ি থেকে আলু রুটি আলুর দম কালেক্ট করা হতো। কমিউনিস্টদের আসল পরিচয় দিয়েছিলেন ঋত্বিক ঘটক, শুয়োরের বাচ্চা বলে। আসল পরিচয় দিয়ে ঋত্বিক ঘটক, নন প্র্যাকটিশনার ব্যারিস্টার। ইয়েস, জ্যোতিকর তো নিজের পোলাকে ইংল্যান্ড থেকে পড়িয়েছে না 30 বছর ধরে, বাংলা থেকে ইংরেজি তুলে দিয়ে, আর এখন দ্যাট পোলা তো সেকেন্ড বিয়ে করে ইংল্যান্ডেই আছে, বহু কোটি টাকার মালিক হয়েছে। নিউ টাউন সল্টলেকের প্রচুর জায়গা বেনামিতে আছে, সেগুলো বিক্রি করে করে টাকাগুলো ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে। ইট ওয়াজ দেয়ার প্রফেশনাল অ্যাকুমেন that they could influence the entire educated class under their grip. Yes, সোভিয়েত দেশ আমার বাবা নিত, আমি ছোটবেলায় দেখেছি, পৃষ্ঠাগুলো খুব সুন্দর। Today I got another intriguing clue from sources where it was discussed that General Manekshaw has direct connection with
Mahakal during 71 war. In that context, few names appear. Sujan Singh Urban Cadre, B.N. Mollik, I.B. Sitaram Das, Onkar Nag, spiritual guru, R.N. Cow, and R.N. Cow, founder of the RAW and chief of RAW. It was written by Major General S.S. Uban, who was one of the disciples of the Onkar Nath Thakur. First disciple was B.N. Mollik, that whatever he had done was the direction of the Onkar Nath Thakur. At the same time, Onkar Nath Thakur had close contact with Mahakal. Major General Sujan Singh Uban had written 2 books on Guruji, Onkar Nath Thakur, and Phantoms of the Chittagong. Both the books are out of print except PDF. In some podcasts by Dr. Shankar Chatterjee once said that to close associate Mujibur Rahman, Boiddo and Sutar had seen Mahakal in disguise in special mechanized boat at some riverine East Pakistan at different locations. Tibetan different locations. Also presence of Tibetan guerrilla soldiers. Presence was observed. Some pictures also available where R.N. Cow, Major General S.S. Uban and Dalai Lama were seen together at some jungle in an undisclosed location. I would request you, Dr. Chatterjee sir, to educate this matter. দেখুন একটা কথা বলি, কিছু ডকুমেন্ট পেয়েছি অল্প, সব ডকুমেন্টগুলো না পাওয়া পর্যন্ত এ নিয়ে কথা বলাটা উচিত হবে না। লেট দ্য ইভেন্টস, নিশ্চয়ই আমি বহু আগে বলেছি, প্ল্যান প্রোগ্রাম যা হয়ে আছে সেগুলো এক্সিকিউট হবে, এই কনভিকশনটা আমার আছে এবং এটা হবে। এটা জোর করে আমি আর এটা নিয়ে কিছু অ্যাডভান্স বলতে চাই না, বলা উচিত নয়। আনটিল অ্যান্ড আনলেস sufficient materials come to my hand. শুভরাত্রি। অ্যান্ড বরং এইগুলো নিয়ে বেশি চিন্তা করার থেকে আমি মনে করি যারা এনিমিজ অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের যারা শত্রু, যারা একদম ডিসক্লোজড হয়ে গেছে, এইটা জনগণের কাছে পরিষ্কার পৌঁছে দেওয়া, দিজ আর দ্য এনিমিজ অফ দ্য কান্ট্রি, তাহলেই ওনার কাজটা অনেক সুবিধে হবে। এইটুকু করলে, ওই কল্পনা করে ওইগুলোকে এটা ওটা না বলে দেশের শত্রু কারা কারা এটা জনগণকে চিনিয়ে দেওয়াটা মেথডিক্যালি, এটাই হবে আমাদের সব থেকে বড় কাজ। যদি আমরা তার মহান কাজে ডাইরেক্টলি আমরা স্যাক্রিফাইস না করতে পারি, এইটা হলেই অনেক কাজ হবে। শুভরাত্রি। 11টা বেজে গেল। শুভরাত্রি। আমার বোধহয় যে 15 কথা বলা হয়ে গেছে। শুভরাত্রি। থ্যাংক ইউ ফর টলারেটিং মি।